সময়ের প্রবাহমান গতিতে বয়ে গেছে কিছুটা সময়। কেটে গেছে প্রায় সপ্তাহখানেক। ভালোই শীত পড়তে শুরু করেছে চীনের প্রাকৃতিতে। ঘন কুয়াশার আবরণে যেন ছেয়ে গেছে চারদিকটা। আবার মাঝে মাঝে সূর্যের দেখা মিলে। হয়তো কয়েকদিনে তুষারের বর্ষণও শুরু হয়ে যাবে। পূর্বাশা অধীর আগ্রহে অপেক্ষা করছে তুষার বর্ষণের। বাংলাদেশে সাধারণত তুষারপাত দেখা যায় না, তাই প্রথমবারের মতো তুষারপাত দেখার জন্য মেয়েটার ভিতরে যেন একটু বেশিই উত্তেজনা কাজ করছে। সর্বক্ষণ যেন জানালার বাইরে তুষার দেখার জন্য মুখিয়ে থাকে সে। এ কদিনে অবশ্য পূর্বাশার সাথে তেমন একটা দেখা হয়নি জায়ানের। দেখা হয়নি বললে ভুল হবে, পূর্বাশা দেখা দেয়নি তাকে। যে পথে দেখেছে জায়ান দাঁড়িয়ে আছে সে পথে আর সে যায়নি। যে স্থানে দেখেছে জায়ান আছে সে স্থান এড়িয়ে চলেছে মেয়েটা। এদিকে টানা এক সপ্তাহ পূর্বাশাকে না দেখে জায়ানের অবস্থাও নাজুক হয়ে পড়েছে। হৃদয় উথাল পাতাল ঝড় উঠেছে যেন তার। এই কদিনেই যেন মনে হচ্ছে কত শত বছর সে দেখে না পূর্বাশাকে। মেয়েটার মধ্যে কি আছে জানা নেই তার, সে শুধু জানে পূর্বাশা নামক মেয়েটাকে না দেখে সে থাকতে পারছে না সে আর। মেয়েটিকে ছাড়া তার ভালো লাগছে না, শান্তি পাচ্ছে না কোথাও। মনে একটু শান্তির জন্য হলেও পূর্বাশাকে একটা পলক দেখা তাই তার। জায়ানের মস্তিষ্ক তাকে বারবার সাবধান করছে পূর্বাশার থেকে, বলছে তুই দূরে থাক পূর্বাশার থেকে। বহু বছর আগের সেই ভুলের পুনরাবৃত্তি করিস না তুই। কিন্তু মন মানতে চাইছে না কোনোভাবেই। সে পূর্বাশাকে চাইছে, ভীষণভাবে চাইছে। পূর্বাশাহীনা জায়ানের হৃদয়টা হাহাকার জুড়েছে যেন। ভালো হোক খারাপ হোক অন্তত ২-৪টা কটু বাক্য শোনাতে হলেও তার পূর্বাশাকে চাই। ত্রিশামটাও সেদিনের পর আর কথা বলেনি তার সাথে। যদিও জনের কাজকর্ম থাকা খাওয়া সব আগের মতোই আছে, শুধু দুজন দুজনের সাথে কথাটাই বন্ধ করেছে। জায়ানও নিজের থেকে আর কথা বলেনি। সেও ইগো দেখিয়ে কথা না বলেই থেকেছে। কিন্তু এখন আর যে পারছে না সে। মন আর মস্তিষ্কের যুদ্ধে জিতে গেল মন। জায়ান আর পারল না পূর্বাশাকে না দেখে তার থেকে দূরে থাকতে। তাই নিজের ক্লাস রেখে জায়ান গিয়ে দাঁড়াল পূর্বাশার ক্লাসের সম্মুখে। যদি একটা বার দেখা পাওয়া যায় মেয়েটার। খানিকটা সময় গড়াল। পূর্বাশা প্রতিদিনের মতো যথাসময়ে বের হল ক্লাস থেকে। ক্লাসরুমের দরজার কাছে আসতেই সে দেখা পেল জায়ানের। হৃদয় ভারী হল পূর্বাশার। মনে পড়ল সেদিনের ঘটনাগুলো, সেদিন জায়ানের বলা প্রতিটা তিক্ত বাক্য, তার চরিত্র নিয়ে বলা কথাগুলো। পূর্বাশা উল্টো ঘুরল কিন্তু তাতে লাভ হল না কোনো। এই ৩ তলা থেকে নিচে নামার ওই একটা পথই খোলা রয়েছে তার জন্য। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল পূর্বাশা। জায়ানের সম্মুখ থেকেই যাবে সে, তাতে যা হওয়ার হোক। সোজা সম্মুখের দিকে দৃষ্টি হাঁটা ধরল পূর্বাশা। মেয়েটাকে আসতে দেখেই একটু নড়েছড়ে দাঁড়াল জায়ান। কিন্তু পূর্বাশাকে পাত্তা দিতে দেখা গেল না তাকে। এমনকি তার দিকে একবার তাকালও না, উল্টো তার পাশ কাটিয়ে চলে গেল। হৃদয়ের ঝড় যেন বাড়ল জায়ানের। কপালে ভাঁজ পড়ল গুটি কয়েক। মেয়েটা কি তাকে এড়িয়ে গেল? এত বড় সাহস এই মেয়ের? হাত উঠালো জায়ান, ভাবল পিছন থেকে ডাক দিবে পূর্বাশাকে, কিন্তু নিজের ইগোর কাছে হেরে গিয়ে আর পিছু ডাকল না মেয়েটিকে। সর্বদা চলমান সময়ের কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে দুপুরের সময় হয়ে এসেছে। আকাশে অবস্থানরত সূর্যটাও নাচতে নাচতে চলে এসেছে মাথার উপরে। দুপুরের খাওয়ার সময় হয়েছে। সবাই ভিড় জমিয়েছে ক্যান্টিনে। জায়ান, চ্যাং আর ত্রিশাম খাবার নিয়ে বসেছে এক টেবিলে। চ্যাং আর ত্রিশাম খাওয়াও শুরু করে দিয়েছে ইতোমধ্যে। শুধু খাবারের দিকে মনোযোগ নেই জায়ানের। সে ঘাড় ঘুরিয়ে শুধু এদিক ওদিক দেখছে। ক্যান্টিনের আনাচে কানাচে কোথাও দেখা নেই পূর্বাশার। তবে কি এখনও আসেনি মেয়েটা? কারো কাছে যে জিজ্ঞেস করবে তাও পারছে না। জায়ানকে খেতে না দেখে তার পানে ভ্রু কুঁচকে তাকালো চ্যাং, বলল খাবার সামনে রেখে এদিক ওদিক ঝাঁক মারছিস কেন? সমস্যা কি? জায়ান যেন বিরক্ত হল চ্যাংয়ের কথায়। ক্যান্টিনে ঢোকার দরজাটার পানে দৃষ্টি জারি রেখেই সে বলল তোরা খা। আমার খাওয়ার সময় হলে আমি খাব। চ্যাং আর কথা বাড়াল না। নিজের খাওয়ায় মনোযোগ দিল সে। জায়ানের তাকিয়ে রইল দরজার পানি। কিঞ্চিত সময় পরই ক্যান্টিনের দরজা গলিয়ে ভিতরে প্রবেশ করল পূর্বাশা, সেনজি, সুজা আর জেফি। এবার যেন স্বস্তি পেল জায়ান। যাক, মেয়েটা এসেছে অবশেষে। একটু নড়েছড়ে বসল সে। ভাবল ত্রিশাম হয়তো তাদের কাছে ডাকবে পূর্বাশাকে, কিন্তু সে ডাকল না। নিরাশ হল জায়ান। হয়তো সেদিনের ঝামেলার রেশ ধরেই তাদের কাছে আজ পূর্বাশাকে ডাকল না ত্রিশাম। তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান। যাক না ডাকুক, অন্তত মেয়েটা তার আশেপাশে তো আছে। সে তাকালেই মেয়েটাকে অন্তত চোখের দেখা হলেও দেখতে তো পারবে, সেই অনেক।
কিন্তু সেই অনেকটা বোধ হয় আর কপালে সইল না জায়ানের। তার এই প্রশান্তির মধ্যে ন লাগতে ক্যান্টিনে উপস্থিত হল ইয়ান। পূর্বাশাকে দেখেই তার দিকে এগিয়ে গেল সে। বসে পড়ল পাশে, হাসিমুখে শুধালো, কি করছ? খাচ্ছ নাকি? পূর্বাশা বিরক্ত হল। তার ভীষণভাবে বলতে ইচ্ছে হল না, খাবার সামনে নিয়ে হাডুডু খেলছি। কিন্তু সে বলতে পারল না তেমন কিছুই। নিতান্তই চাপা এবং ভদ্র স্বভাবের মেয়ে সে। নিজের ভদ্রতা বজায় রাখতে সে সৌজন্যসূচক হাসল একটু, বলল, জি। আমরা বসি তোমাদের টেবিলে। পূর্বাশার বিরক্তি বাড়ল। ইতোমধ্যে বসে তো পড়েছেই, এখন আবার জিজ্ঞেস করার কি আছে? সে যদি এখন না বলে দেয় তবে কি চেয়ার ছেড়ে উঠে যাবে নাকি ভিতরে ভিতরে বিরক্ত হলেও এবারও মুখে প্রকাশ করল না মেয়েটা। মুখে সে নম্র কণ্ঠে বলল, আচ্ছা। এতক্ষণ স্বস্তি পাওয়া হৃদয়টা এবার যেন খেই হারিয়ে বসল জায়ানের। ক্রোধে দপ দপ করে জ্বলে উঠল মাথাটা। তার দিকে মেয়েটা ফিরে পর্যন্ত তাকায় না, অথচ ওই ছেলেটাকে কি সুন্দর পাশে বসিয়ে খাচ্ছে। টেবিল ছেড়ে উঠে দাঁড়াল সে। কিছু একটা বলতে উদ্যত হল পূর্বাশাকে, কিন্তু পরক্ষণেই সেদিনের কথা মনে পড়তে থেমে গেল সে। সেদিন যে ঝামেলা করেছিল সেই আগুনেই এখনও জ্বলছে, এর মধ্যে যদি আবার ঝামেলা করে তাহলে তো রক্ষেই থাকবে না। তাই মনের আগুন মনের ভিতরে চেপেই বসে রইল জায়ান। চোখের সম্মুখে দাঁতে দাঁত চেপে দেখতে রইল পূর্বাশাকে ইয়ান নাম ওই বদ ছেলেটার সাথে। সন্ধ্যা নেমেছে ধরণীতে। চারদিকে অন্ধকারের হালকা আবরণ পড়েছে কেবল। পাখিরা সারাদিন নিজেদের খাবারের খোঁজকে অব্যাহতি জানিয়ে ঘরে ফেরার তাড়া লাগিয়েছে। ঠিক এমন সময়ে প্রবল ঝংকার তুলে বেজে উঠল ত্রিশামের মোবাইলটা। এই সন্ধ্যার দিকে আবার কে কল করেছে? ভ্রু কুঁচকে এলো ত্রিশামের। কলটা ধরে লাউড স্পিকারে রেখেই কথা শুরু করল সে। জায়ান ছাড়া রুমের কেউ বাংলা না বোঝায় ত্রিশামের সুবিধাই হয়েছে। যখন তখন লাউড স্পিকারে বাংলাদেশের মানুষের সাথে কথা বলা যায়। আর এই সময় জায়ানও নেই রুমে, তাই অতটা না ভেবেই সে কলটা লাউড স্পিকারে দিয়েছে। কলটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর। কিছুটা উদ্গ্রীব কণ্ঠে সে বলল, পূর্বা আপু কল ধরছে না কেন ত্রিশাম ভাইয়া? হয়তো ব্যস্ত আছে তাই। কিসের ব্যস্ত? আমি কল দিলেই শুধু ধরে না, এছাড়া সবার কল ধরে। আসলে পূর্বা আপু একটুও ভালোবাসে না আমাকে। ত্রিশাম একটু মজা নিতে চাইল। এই পলাশটাকে খ্যাপাতে তার বেশ লাগে। কিছুটা সিরিয়াস ভঙ্গিতে সে বলল, আসলেই পলাশ পূর্বা তোকে একটুও ভালোবাসে না। তোকে তো মনেই করে না একদম। ত্রিশামের কথার মধ্যে কক্ষে প্রবেশ করল জায়ান। আগে বাপরে কি বলেছে বাকি হয়েছে কিছু না শুনলেও এটুকু তার কানে ভালোই পৌঁছেছে, পূর্বা তোকে একটুও ভালোবাসে না। কাকে ভালোবাসে না পূর্বাশা? কলিজাটা কেঁপে উঠল জায়ানের। তবে কি পূর্বাশার বয়ফ্রেন্ড আছে কোনো? বুকের মধ্যে যেন নিমেষেই হাহাকার শুরু হয়ে গেল তার। হারানোর ভয়ে যেন জর্জরিত হয়ে পড়ল মুহূর্তে। তার মুখ দেখবে না কিংবা যার থেকে দূরে যাবে বলে তার এত কিছু, তাকে হারানোর ভয়ে উতলা হয়ে পড়েছে এখন সে। যেভাবে কক্ষে প্রবেশ করেছিল সেভাবেই আবার বেরিয়ে গেল জায়ান। ব্যস্ত পায়ে চলে এলো পূর্বাশার হোস্টেলের সম্মুখে। কিন্তু এখন সমস্যা হচ্ছে পূর্বাশার সাথে দেখা করবে কিভাবে? দেখা না করলে মেয়েটার সাথে একটু কথা না বলতে পারলে আজ আর শান্তিও পাবে না সে। পকেট হাতরে নিজের মোবাইলটা বের করল জায়ান। পূর্বাশাকে কল করতে নিয়েও আটকে গেল সে। এই মুহূর্তে কল করতে কেমন যেন ইতস্তত লাগছে তার। কিঞ্চিত সময় নিল জায়ান। ক্রমেই যেন অস্থির হয়ে পড়ছে তার ভিতর। ধুরো ইগো আর ইতস্ততবোধ চুলোয় যাক। জায়ান কল লাগালো পূর্বাশার নাম্বারে। জায়ানের নাম্বারটা পূর্বাশার মোবাইলে সেভ করা ছিল না, তাই সে চিনতেও পারেনি। কলটা ধরল পূর্বাশা দাঁড়ি। সালাম দেওয়ার আগেই ওপাশ থেকে শোনা গেল জায়ানের কণ্ঠস্বর। বেশ ইতস্তত কণ্ঠে সে বলল, একটু বাইরে আসবেন? জায়ানের কণ্ঠস্বর চিনতে তেমন একটা অসুবিধা হল না পূর্বাশার। চমকালো সে। এই লোক তাকে কল দিয়েছে কেন? আবার কোনো অপমান করার উদ্দেশ্য আছে নাকি এর? থাকতেও পারে। ভারী হল পূর্বাশার কণ্ঠস্বর। ভারী কণ্ঠেই বলল, কেন? একটু প্রয়োজন ছিল। পূর্বাশা একবার ভাবল যাবে না, পর মুহূর্তে আবার ভাবল হয়তো জরুরি কিছু বলার আছে, নয়তো এভাবে কল করে এই সময়ে তো এই ছেলের তাকে ডাকার কথা নয়। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা, বলল, আসছি। খানিক সময়ের মধ্যেই পূর্বাশা বাইরে এলো। জায়ান তাকে হোস্টেল থেকে বের হতে দেখেই এগিয়ে গেল তার দিকে। শান্ত কণ্ঠেই শুধালো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জায়ান ভালো খারাপ কিছুই বলল না। সরাসরি প্রশ্ন করল, ইয়ানের সাথে আপনার এত কি?
পূর্বাশার দৃষ্টি তীক্ষ্ণ হল। এই লোক আবার এইসব কথা বলতে তাকে এখানে ডেকে এনেছে। মেয়েটা শক্ত কণ্ঠেই বলল, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। দাঁতে দাঁত চাপল জায়ান, বলল, তাহলে কাকে দিবে? পূর্বাশা শক্ত চোখে তাকালো জায়ানের পানে। এত কিছুর পরও এই লোক আবার এসেছে তার সাথে রাগ দেখাতে। এর কথা শুনে এখানে আসাটাই তার ভুল। পূর্বাশা পিছন ঘুরল, হাঁটা দিল হোস্টেলের পানে, রুক্ষ কণ্ঠে বলল, আসছি আমি। জায়ানও ছুট লাগালো পূর্বাশার পিছু পিছু। তাকে থামানোর জন্য পিছন থেকে হাত টেনে ধরল মেয়েটার। হাতে স্পর্শ পেতেই পূর্বাশা পিছন ঘুরে তাকাল। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল জায়ানের ফর্সা গালে। ঝাঝালো কণ্ঠে বলল, আপনার সাহস হলো কি করে আমার হাত ধরার, আমাকে স্পর্শ করার? একটা চরিত্রহীন, খারাপ, বাজারি মেয়ের হাত ধরতে লজ্জা করল না আপনার? থাপ্পড়টা মেরে নিজেই হতবম্ব হয়ে গেল পূর্বাশা। সে কারো গালে থাপ্পড় মারল, তাও নিজের জন্য প্রতিবাদ করতে? এত সাহস, এত শক্তি তার ভিতরে কবে থেকে সঞ্চিত হল? কই, এমনটা তো সে আগে করতে পারেনি। নক্ষত্র যখন তার সাথে ভালোবাসার অভিনয় করে তাকে ধোঁকা দিল, ভেঙে গুড়িয়ে দিল তার ভিতরটা, তখনও তো সে পারেনি নক্ষত্রের গালে কষে একটা থাপ্পড় তে বরং নিজেকে গুটিয়ে নিয়েছিল। নক্ষত্রের তাকে ছেড়ে চলে যাওয়াটার জন্য দায়ী করেছিল নিজের চেহারা, নিজের সৌন্দর্যকে। এই কুৎসিত রূপ নিয়ে বেঁচে না থেকে তোত্তা সিদ্ধান্তই নিয়েছিল সে। কই, তখন তো নক্ষত্রকে কষে একটা থাপ্পড় মারতে পারল না, তার ধোঁকার বিপরীতে কোনো জবাব দিয়ে গর্জে উঠতে পারল না। আজ কিনা সেই ভীত হীনমন্যতায় ভোগা মেয়েটা থাপ্পড় রে দিল জায়ানের গালে। পূর্বাশা অবাক দৃষ্টিতে তাকালো নিজের হাতের পানে। বাকহারা হয়ে পড়েছে সে, ভিতরে ভিতরে ভয়ও লাগছে ভীষণ। এ কদিনে আর কিছুর সাথে পরিচিত হোক বা না হোক, জায়ান নামক ছেলেটার ক্রোধ এবং নাকুচু স্বভাবের সাথে বেশ ভালো পরিচিত লাভ করেছে সে। আর এক মুহূর্তও পূর্বাশা দাঁড়াল না জায়ানের সম্মুখে। ব্যস্ত পায়ে এক প্রকার দৌড়ে সে ঢুকে হোস্টেলের ভিতরে দিকে। জায়ানও তাজ্জব বনে গেছে পূর্বাশার হাতে শক্তপোক্ত একটা থাপ্পড় খেয়ে। নিজের গালে হাত দিয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে সে। মেয়েটা কিনা শেষ পর্যন্ত তার গালে থাপ্পড় রে দিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কেউ তার গায়ে হাত তোলেনি কখনো, অথচ এই মেয়েটা থাপ্পড় মেরে দিল তাকে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সময় গড়াল কিছুটা। জায়ানও ফিরে এলো নিজের হোস্টেল রুমে। কতক্ষণ আর থাপ্পড় খেয়ে মেয়েদের হোস্টেলের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোক পালন করবে? নিজের হোস্টেল রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই তার পানে ফিরে তাকালো চ্যাং। আতকে উঠল ছেলেটা, বিস্মিত হল তার চোখ মুখ। হতবাক কণ্ঠেই বলল, এ কি জায়ান, তোকে এভাবে থাপ্পড় মেরে লাল বানিয়ে দিয়েছে কে? চ্যাং এর কথা শুনে চকিত হল ত্রিশাম। জায়ানের সাথে রেগে থাকায় এতক্ষণ সে ফিরে তাকায়নি ছেলেটার পানে, কিন্তু এবার চ্যাংয়ের কথা শুনে আর ফিরে না তাকিয়ে পারল না। দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালো সে জায়ানের পানে। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ একদম জ্বলজ্বল করছে। অতিরিক্ত ফর্সা এবং গালে দাড়ি না থাকায় সে দাঁত যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এভাবে ছেলেটার গালে থাপ্পড় কে মারল? ত্রিশাম যতদিন ধরে চিনে জায়ানকে, তাকে এভাবে থাপ্পড় মারার সাধ্য কারণেই। আর যদি থেকেও থাকে তাহলে জায়ানের এই মুহূর্তে এতটা শান্ত মোটেই থাকার কথা নয়। মারামারি দায় পুলিশ স্টেশনে থাকার কথা। ত্রিশাম উৎসুক হয়ে পড়ল। জায়ানের সাথে কথা না বললেও তার গালে চড় মারা ব্যক্তিটাকে জানার জন্য কৌতূহলী হয়ে পড়ল ছেলেটা। ত্রিশামের কৌতূহলের মধ্যেই চ্যাং আবার জায়ানকে প্রশ্ন করল, কে মেরেছে তোকে এই থাপ্পড়? কার এত বড় সাহস যে তোর এমন মূলার মতো গালকে গাজরে পরিণত করেছে? সাথে সাথেই জবাব পাওয়া গেল জামানের। তার বাজখাই কণ্ঠে সে ধমকে উঠল চ্যাংকে, বলল, যে মারার মেরেছে। তাতে তোদের কি? যা পড়তে বসো। জায়নের ধমকে চুপসে গেল চ্যাং। ত্রিশামের কৌতূহলেরাও দিক পরিবর্তন করল, দৃষ্টি নিবন্ধ করল বইয়ের পাতায়। জায়ান ধপ করে বসে পড়ল তার জন্য বরাদ্দকৃত পড়ার টেবিলটার চেয়ারে। টেবিল থেকে হাতে নিল একটি বই। মনোযোগী হওয়ার চেষ্টা করল বইয়ের ভাঁজে, কিন্তু পারল না। বারবার চোখের সম্মুখে তার ভেসে উঠছে পূর্বাশার থাপ্পড় মারার দৃশ্যটা। মেয়েটা ওকে থাপ্পড় মেরে দিল, শুধু তো একটু হাতি ধরেছিল, তাও তো কোনো খারাপ উদ্দেশ্যে নয়, শুধুমাত্র মেয়েটাকে চলে যাওয়া থেকে আটকাতে। সেদিন যে পার্কে পূর্বাশা পড়ে যাওয়ার সময় তাকে বাঁচানোর নাম করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল ইয়ান ছেলেটা। কই, তাকে তো কোনো থাপ্পড় মারল না পূর্বাশা। তাহলে তাকে কেন মারল?
ফুঁসে উঠল জায়ান। রেগেমেগে চেয়ার থেকে উঠে দাঁড়াল সে, সজোরে লাথি মারল চেয়ারখানায়। কেঁপে উঠল চ্যাং আর ত্রিশাম। আজ বুঝি তাদের প্রিয় জিনিসগুলো হবে এই নাকুচু রাগচটা জায়ানের হাতে। ত্রিশাম আর চ্যাং নিজেদের প্রয়োজনীয় সব জিনিসগুলো নিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে চাইল। এই ছেলের আবার রেগে গেলে ভাঙচুরের অভ্যাস আছে, আগেও কয়েকবার এমন করেছে। এর জন্য অবশ্য মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে তাকে। বাপের টাকা আছে তাই জরিমানা দিয়েও আবার ক্রোধের বশে ভাঙচুরে লিপ্ত হয়েছে। তবে আজ জায়ান তেমন কিছুই করল না, শুধুমাত্র চেয়ারে লাথি মেরে হনহন করে বেরিয়ে গেল কক্ষ থেকে। হাফ ছেড়ে বাঁচল যেন চ্যাং আর ত্রিশাম। যাক, অবশেষে জায়ানের হাত থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তো রক্ষা পেল। মধ্যরাত, চারদিক নীরব নিস্তব্ধ, ব্যস্ত শহরটা যেন ঝিমিয়ে পড়েছে এই মুহূর্তে। হয়তো সারাদিন ব্যস্ততায় ক্লান্তিভরা শরীরটাকে বিশ্রাম দিচ্ছে একটু। শুরু বিশ্রাম নেই জায়ানের। নিজ ফ্ল্যাটের অন্ধকার কক্ষে চুপচাপ বসে রয়েছে ছেলেটা। অবশ্য নিজের ফ্ল্যাটে এলে তার প্রথম কাজ হল ঘর অন্ধকার করা। এই অন্ধকার ঘরের টানেই যে তার নিজ ফ্ল্যাটে ফেরা, নয়তো এখানে আসে না সে কখনো। তখনকার পূর্বাশার মারা থাপ্পড়টা যেন কিছুতেই ভুলতে পারছে না জায়ান। তাকে এভাবে থাপ্পড় মারল মেয়েটা? কই, আর তো কাউকে থাপ্পড় মারল না সে। ইয়ানকে মারল না, ওই যে মেয়েগুলো যারা পূর্বাশাকে দা, কি, কা, লো, নি, গ্রো বলে তিরস্কার করে তাদের তো কখনো মারল না। তাহলে তাকে কেন মারল? মেয়েটা কি তাহলে পছন্দ করে না তাকে? ধক করে উঠল জায়ানের হৃদয়টা। অবশ্য সে যা ব্যবহার করেছে তাতে তাকে অপছন্দ করাই উচিত। আচ্ছা, এভাবেই কি পূর্বাশা তাকে অপছন্দ করবে সারা জীবন? তার থেকে হারিয়ে যাবে? পূর্বাশার হৃদয়ের ঘৃণার পাতায় হাতছানি দিয়ে ঘুরে বেড়াবে সে? জায়ানের হৃদয়টার সাথে সাথেই হাহাকার করে উঠল। ডুকরে উঠে যেন বলল, সে আমায় ভালো না বাসুক, তবুও তার ঘৃণায় আমায় না রাখুক। সে আমার না হোক, তবুও তার ঠোঁটের হাসিটা আমার জন্য বিস্তৃত হোক। কলমে সাদিয়া শওকত বাবলি। পরক্ষণেই তার হাহাকাররত হৃদয়টা আবার এই বাক্যগুলোর তীব্র প্রতিবাদ করে উঠল। পূর্বাশা তাকে ভালোবাসবে না? তার হবে না? কেন মেয়েটা তার হবে না? আর ভাবতে পারছে না জায়ান। পাগল হয়ে যাচ্ছে সে। ছোট এই মাথাটা যেন এত চাপ নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছে ধীরে ধীরে। মস্তিষ্ক তাকে বারবার সাবধান করছে, বারণ করছে সেই বহু বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে। আর মন বলছে, পূর্বাশা, তোর মেয়েটাকে ধরে রাখো। তোর প্রথম অনুভূতি ও মেয়েটা, দরকার হলে ধরে বেঁধে রেখে দিবি তোর কাছে। বহু বছর আগে সে হারিয়ে গিয়েছিল বলে কি পূর্বাশাও হারিয়ে যাবে নাকি? বহু বছর আগে সেই মানুষটা তা র ক ঠ ক বলে কি এই মেয়েটাও তা র ক ঠ ক হবে? কি করবে এখন জায়ান? কোন দিকে যাবে? জেনে বুঝে বহু বছর আগের ভুলটার আবার পুনরাবৃত্তি ঘটাবে কি সে? আর তো উপায় নেই। কিন্তু মেয়েটার শরীরে যে সেই বাঙালির রক্তই বইছে। সাথে সাথেই জায়ানের মনটা আবারও প্রতিবাদ করে উঠল তার মস্তিষ্কের বলা বাক্যের বিরুদ্ধে। মেয়েটার শরীরে বাঙালির রক্ত বইছে, তাহলে তাদের শরীরে কাদের রক্ত বইছে? সে কি নিজের অস্তিত্ব ভুলতে বসেছে? ভুলে গিয়েছে কি তার শরীরেও একজন বাংলাদেশির রক্ত বইছে? মাথা চেপে চিৎকার করে উঠল জায়ান। এখন কি করবে সে? পূর্বশা মেয়েটার কাছ থেকে ফিরে আসার সব পথ যে বন্ধ হয়ে গেছে তার। না, সে হারিয়ে যেতে দিতে পারবে না পূর্বাশাকে। জোর করে হলেও ওই মেয়েটাকে তার চাই মানে চাই। ভোরের আলো ফুটেছে, সূর্যটা কেবল তার উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছে আকাশে। রাস্তার ধারের দোকানগুলোও খুলতে শুরু করেছে কেবল। জায়ান নিজ ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছে। রাস্তার ধারের একটা দোকানে দাঁড়িয়ে কিছু ডাম্পিলিং আর একটা কোমল পানীয় প্যাকেট করে নিয়ে ছুটেছে নিজের হোস্টেল কক্ষের পানে। স্বাভাবিকভাবেই কক্ষের দরজা আটকানো। জায়ান বার কয়েক ধাক্কা দিল দরজায়। চ্যাং উঠে এসে দরজাটা খুলে দিয়ে আবার নিজের জন্য বরাদ্দকৃত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জায়ান একবার আর চোখে তাকালো তার পানে, অতঃপর গিয়ে দাঁড়ালো ত্রিশামের বিছানার পাশে। ছেলেটার সাথে কথা বলতে নিজের ইগোতে লাগছে। যদিও তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়নি, শুধুমাত্র ত্রিশাম তার সাথে কথা বলে না বলে সেও বলে না। কিন্তু আজ কথা বলাটা প্রয়োজন, অন্তত নিজের জন্য হলেও কথা বলাটা প্রয়োজন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল জায়ান। নিজের ইগোকে পাশে সরিয়ে রেখে ডাক দিল ত্রিশামকে, বলল, ত্রিশাম। ত্রিশাম। ত্রিশাম নড়েচড়ে উঠল একটু, অতঃপর আবার ঘুমিয়ে পড়ল। জায়ানের ডাক যে তার কর্ণে পৌঁছায়নি তেমন নয়, অবশ্যই পৌঁছেছে।
তবে সে ভেবেছে স্বপ্ন দেখছে। জায়ান তো কথা বলে না তার সাথে, আর নিজের ইগো ফেলে আগে এসে নিজে থেকে ছেলেটা ত্রিশামের সাথে কথা বলবে, এটা জেগে জেগে স্বপ্ন দেখার মতোই একটা ঘটনা। জায়ান আরও বার কয়েক ডাকল ত্রিশামকে, কিন্তু ছেলেটা উঠল না। মেজাজ বিগড়ালো জায়ানের। কাল রাতে এর বোনের একটা থাপ্পড় খেয়ে গাল লাল, আরে আজ আবার সকাল সকাল নিজের এত বছরের ইগো ভেঙে এর সাথে নিজে থেকে কথা বলতে এসেছে, আরে কিনা এখনও ঘুমাচ্ছে। জায়ান রেগেমেগেই ঠাস করে একটা থাপ্পড় মারল ত্রিশামের পশ্চাৎ দেশে। ধরফরিয়ে উঠে বসল ছেলেটা। হঠাৎ লাফিয়ে ওঠায় মস্তিষ্ক যেন তার কার্যক্ষমতা হারিয়েছে। চকিত কণ্ঠে সে শুধালো, কে কে? জায়ান বিরক্তিভরা দৃষ্টিতে তাকালো তার পানে, বলল, ওঠ তাড়াতাড়ি, কাজ আছে। জায়ানের কণ্ঠে যেন হুঁশ ফিরল ত্রিশামের। হঠাৎ ঘুম ভাঙায় যতটা না চকিত হয়েছে এর চেয়ে বেশি এবার চকিত হয়েছে তার সাথে জায়ানকে কথা বলতে দেখে। এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল না, নাকি এখনও স্বপ্ন দেখতে সে? ইগোতে ভরপুর জায়ান তার সাথে নিজে থেকে কথা বলছে। বিস্ময়কর এক ঘটনা। ত্রিশাম নিজের হাতে নিজে চিমটি কাটল। পরমুহূর্তেই আ করে ব্যথাতুর ধ্বনি তুলে লাফিয়ে উঠল সে। এর মানে স্বপ্ন দেখছে না সে, সত্যিই জায়ান নিজে থেকে কথা বলছে তার সাথে। ত্রিশাম গোল গোল দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, চকিত কণ্ঠে বলল, তুই নিজে থেকে কথা বলছিস আমার সাথে? জায়ান যেন বিরক্ত হল। নিজের ইগো ভেঙে সে প্রথম কারো সাথে কথা বলছে, আর এই ব্যাটা কিনা সকাল সকাল নাটক শুরু করছে। বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলল জায়ান। রুক্ষ কণ্ঠে বলল, না, আমার ভূতে কথা বলছে। উঠবি নাকি এই ঠান্ডায় ঠান্ডা পানি এনে ঢেলে দেব তোর গায়ে? ত্রিশাম ধাতস্থ হল। না, সে স্বপ্ন দেখছে না কোনো। জায়ান সত্যিই তার উঁচু নাকটা একটু নুয়ে কথা বলছে তার সাথে। মেকি হাসল তৃষ্ণায়, বলল, না না, ঠিক আছে, ওঠ তাড়াতাড়ি, কাজ আছে। কি কাজ? তপ্ত নিঃশ্বাস ছাড়ল জায়ান। চেয়ার টেনে বসতে বসতে বলল, তোর বোনের সাথে দেখা করতে যাব। ত্রিশাম অবাক হল। তাকে এই ছেলে সহ্য করতে পারে না, তার সাথে নাকি এই সকাল সকাল দেখা করতে যাবে? কেন যাবে? আবার অপমান করতে? শেষে কিনা এই ছিল এর পেটে। এর জন্য কিনা নিজের উঁচু নাক কেটে তার সাথে এসে কথা বলেছে। না না, এই ছেলেকে কিছুতেই পূর্বাশার কাছে নেওয়া যাবে না। ত্রিশামের মুখটা থমথমে হল, বলল, না, তোর যেতে হবে না ওখানে। আমি চাই না ওর আর কোনো অপমান হোক। ওর সাথে তোর দেখা করারই কোনো প্রয়োজন নেই। জায়ান শীতল দৃষ্টিতে তাকালো ত্রিশামের পানে, শান্ত কণ্ঠেই বলল, তোর বোনকে সরি বলতে যাব আমি। ত্রিশাম যেন এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল মুহূর্তে। জায়ান সরি বলবে কাউকে? তাও কিনা তাকে নিজের কানে শুনতে হবে? যে ছেলে জীবনে শরীর সহ উচ্চারণ করেননি সে কিনা সরি বলতে চাইছে? বিষয়টা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না ত্রিশামের, কিন্তু নিজের কৌতূহল দমাতে পারছে না। সত্যিই কি পূর্বাশাকে সরি বলতে যাবে জায়ান? নিজের কৌতূহল বশবর্তী হয়ে তাই সে রাজি হয়ে গেল জায়ানের কথায়। বিছানা ছেড়ে উঠে কোনো রকমে হাতমুখ ধুয়ে মোটা শীত বস্ত্র জোড়ালো শরীরে অতঃপর নেমে পড়ল বাইরে। খানিক বাদেই জায়ান আর ত্রিশাম পৌঁছাল পূর্বাশার হোস্টেলের নিচে। হোস্টেলের পানে একবার তাকিয়ে সে পাশ ফিরে তাকালো ত্রিশামের, বলল, তোর বোনকে কল লাগা। নিচে আসতে বল তাকে। জায়ানের কথামতো ত্রিশাম কল লাগালো পূর্বাশাকে। মূলত মেয়েটাকে কল করে নিচে আনার জন্যই ত্রিশামকে সাথে করে নিয়ে এসেছে জায়ান। কালকে রাতের ঘটনার পর হয়তো জায়ানের কল পূর্বাশা ধরবেই না, আর তো এখানে আসা নয়তো এই ত্রিশাম নামক গর্দবটাকে কে আনত? ত্রিশামের কল পেয়েই শীতবস্ত্র জড়িয়ে হোস্টেলের বাইরে এলো পূর্বাশা। জায়ানকে চোখে পড়তেই কাল রাতের ঘটনা মস্তিষ্কে হানা দিল মেয়েটার। কলিজাটা কেঁপে উঠল তার। এই ছেলে আবার এখানে কেন? কাল রাতের থাপ্পড়টা কি ফেরত দিতে এসেছে? হতেও পারে। যেখানে শুধু শুধু পথে ঘাটে হাঁটতে বসতে এই লোক অপমান করতে ছাড়ে না তাকে, সেখানে কাল রাতে অত বড় একটা থাপ্পড় খেয়ে হজম করবে কিভাবে? আনমনেই নিজের গালে হাত চলে গেল পূর্বাশার। এই শীতে ওই শক্তপোক্ত হাতের দাবাং মার্কা থাপ্পড় যদি পূর্বাশার গালে পড়ে মেয়েটা নিশ্চিত জ্ঞান হারাবে। ভয়ে ঢোক গিলল পূর্বাশা। পিছন ঘুরে উল্টো পথে হাঁটা ধরল সে। জায়ান দেখল মেয়েটা চলে যাচ্ছে। দৌড়ে তার কাছে গেল জায়ান। গুরুগম্ভীর কণ্ঠে বলল, দাঁড়ান। জায়ানের গম্ভীর কণ্ঠের এই আদেশ উপেক্ষা করার সাহস হল না পূর্বাশার। থমকে দাঁড়াল সে। জায়ান এগিয়ে গেল তার পানে। নিজের হাতে থাকা খাবারের প্যাকেটটা ঠেলে ধরিয়ে দিল পূর্বাশার হাতে। হকচকালো মেয়েটা। খাবারগুলো পড়তে পড়তে বাঁচিয়ে নিল সে।
চোখ তুলে জায়ানের পানে তাকানোর আগেই ছেলেটার থমথমে কণ্ঠস্বর আবার এসে বাড়ি খেল পূর্বাশার কর্ণে। ছোট বাক্যে সে বলল, সরি। কথাটুকু বলেই আর একদল দাঁড়াল না জায়ান। পিছন ঘুরে হাঁটা শুরু করল সে। তৃষাম আর পূর্বাশা অবাক চোখে তাকিয়ে রইল ছেলেটার পানে। জায়ন সরি বলেছে কাউকে, কিন্তু সরিটা কেন বলল, কারণ কি? ভাবনায় বিভোর হল পূর্বাশা। তৃষাম বোধহয় বুঝল বোনের মনের কথা। নিজের অবাকতার রেশটা একটু কাটিয়ে উঠে সে এগিয়ে এলো পূর্বাশার পানে, গলা খাকারি দিয়ে বলল, সেদিনের করা ব্যবহারের জন্য সরি বলেছে। বলেই মেয়েটার হাতে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিল, অতঃপর উল্টো পথে হনহন করে হাঁটা ধরল আবার। সেদিনের ব্যবহারের জন্য সরি বলেছে। কথাটা বলেই তৃষাম দৌড় লাগালো করল জায়ানের পিছু পিছু। তার পাশে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তোর আর আমার এত দিনের বন্ধুত্ব কই, আমাকে তো কখনো সরি বলিসনি। আগেরবার তোর জন্য একটা মেয়ে গার্লফ্রেন্ড হতে হতে আমার চলে গেল। 24 দিন আগে ক্যান্টিনে দুপুরের খাবারে আমার প্লেটের মাংস সব তুই খেয়ে নিয়েছিলি। তোর অ্যাংরি বার্ড আন্ডা ও আতারা চিহ্নটা একদিনের জন্য একটু চুপ রি করে পড়েছিলাম, তাই পরনে থাকা অবস্থায়ই আমার আন্ডা ও আগুন লাগিয়ে দিয়েছিলি। সেই আগুনের ছ্যাঁকায় লাল হয়ে গিয়েছিল আমার পা, সরি বাম। নষ্ট হয়ে যেতে শুরু করেছিল আমার ভবিষ্যৎ, তাই বলে কখনো তো আমাকে সরি বলিসনি আমাকে। সেখানে কিনা 2 দিনের পরিচয় হওয়া একটা মেয়েকে এত সহজে সরি বলে দিলি। জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল। পায়ের একটা জুতো খুলে হাতে নিল সে। শীতল কণ্ঠে বলল, সরি লাগবে তোর? আয় বলছি। মেকি হাসল তৃষাম। জায়ানের থেকে দূরে সরে গিয়ে বলল, না না ভাই, আমার কোনো সরি লাগবে না। তুই জুতো নিচে নামা। দিনের শেষ ভাগ। সন্ধ্যা নেমেছে ধরণীতে। দিনের সূর্যটা ধীরে ধীরে অস্তমিত হয়ে আধারে ঢেকে যাচ্ছে চারপাশটা। সোডিয়ামের কৃত্রিম আলোয় ভরে উঠেছে শহরের বুকটা। জায়ান আর তৃষাম আবার এসে দাঁড়িয়েছে পূর্বাশার হোস্টেলের নিচে। মেয়েরা হেসে খেলে, কেউ ভিতরে প্রবেশ করছে আবার কেউ বাইরে বেরিয়ে আসছে, তবে দেখা নেই পূর্বাশার। মেয়েটা হয়তো এই শীতে ঘাপটি মেরে বসে রয়েছে নিজের কক্ষে। জায়ান ঘাড় বাঁকিয়ে তাকালো তৃষামের পানে, বলল, তোর বোনকে কল করে নিচে আসতে বল। আর আসলে যা যা বলতে শিখিয়ে দিয়েছি একদম তাই তাই বলবি। একটুও যেন এদিক ওদিক না হয়, নয়তো তোর না টি পড়া ভিডিও ভাইরাল করে দেব। তৃষাম মুখশ্রী রক্তিম হল। বড় লজ্জাজনক পরিস্থিতির শিকার সে। শখ করে রাস্তার পাশ থেকে কেমন ছোটখাটো টি-শার্ট সিস্টেমের একটা জামা কিনেছিল। কে জানত এইটা নাইটি? মেয়েদের মতো ধরনের নাইটি সে এ পর্যন্ত দেখেছে, তার চেয়ে ভিন্নধর্মী ছিল এটা। তাই তো চিনতে পারেনি। কিন্তু হোস্টেলে ফিরে যখন পড়ল তখন জায়ান আর চ্যাং এক বাক্যে বলে দিল এটা নাকি না টি। ইন্টারনেটে খুঁজেও তেমন কিছুই পেয়েছিল সে। শেষ পর্যন্ত কিনা না টি পড়েছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তৃষামের। আর যা তগুলো কিনা তার সেই মুহূর্তের ভিডিও করে রেখেছিল, আর এখন তা নিয়েই প্রতি কথায় কথায় ব্ল্যাকমেইল করে মারছে তাকে। তৃষাম থমথমে মুখ করেই কল লাগালো পূর্বাশাকে, বলল নিচে আসতে। একটু সময় পরই পূর্বাশা এলো নিচে। তৃষাম আর জায়ানের সম্মুখে দাঁড়িয়ে বলল, ডেকেছ কেন? তৃষাম একবার তাকালো জায়ানের পানে, অতঃপর পূর্বাশার পানে তাকিয়ে বলল, চল সিনেমা দেখে আসি আমরা। পূর্বাশা যেন অবাক হল জায়ানের কথায়। অবাক সুরেই বলল, এখন এভাবে? আসলে আমি আর জায়ান যাচ্ছিলাম তো। ভাবলাম তোকেও নিয়ে যাই। এদেশে আসার পর তুইও তো তেমন একটা ঘুরিসনি বা সিনেমা দেখিসনি। তা ঠিক, কিন্তু আমি তো তৈরি হয়ে আসিনি। আর তৈরি হতে হবে না। শীতকাল শীত পোশাক আছে, তাতেই হবে। নিচের জামা কেউ দেখবে না। চল আমাদের সাথে। পূর্বাশা আর বারণ করল না। জায়ান আর তৃষামের সাথে কিছু সময়ের ব্যবধানে এসে পৌঁছালো তারা সিনেমা হলে। কলেজ থেকে সিনেমা হলো খুব বেশি দূরে না হওয়ায় তাড়াতাড়িই পৌঁছালো তারা। জায়ান তৃষাম আর পূর্বাশাকে দাঁড় করিয়ে রেখে গেল টিকিট কাটতে। সিনেমা হলের কর্তৃপক্ষ নিকট থেকে জানতে পারল আজ 3টা সিনেমা চলছে এই হলে। একটা রোমান্টিক, একটা মোটিভেশনাল আর একটা হরর। এখন সময় হলো কোন সিনেমাটা দেখবে তারা। জায়ান মহা চিন্তায় পড়ে গেল। এখন পর্যন্ত তাদের প্রেমের পওতো শুরু হয়নি। তাছাড়া মেয়েটাও খুব একটা পছন্দ করে না তাকে। এই মুহূর্তে রোমান্টিক মুভি সিলেক্ট করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাছাড়া চীনের রোমান্টিক মুভির তো আর বাংলাদেশি মুভির মতো নয়। এখানকার এসব মুভিতে একটু বেশি রোমান্টিকতার মাত্রা রাখা হয়। মুভি জুড়ে থাকে অসংখ্য লিপ কিসের দৃশ্য। এসব দেখে নিশ্চয়ই মেয়েটা তাকে ভালো ভাববে না। ভাববে জায়ান ইচ্ছে করেই তাকে এসব আজেবাজে মুভি দেখাচ্ছে।
পূর্বাশার মনে জায়ানের জন্য ইতিবাচক ভাবনার চেয়ে নেতিবাচক ভাবনার সৃষ্টি হবে বেশি। তার থেকে এই রোমান্টিক মুভি বাদ। তাহলে কি মোটিভেশনাল মুভি দেখবে? না, তাহলে হয়তো মেয়েটা তাকে আরও রোমান্টিক ভাববে। পরে দেখা যাবে প্রেমের আগেই পালিয়ে যাবে। তাহলে কি হরর মুভি দেখবে? হ্যাঁ, এটাই ভালো হবে। অনেক চিন্তা ভাবনা করে ছেলেটা হরর মুভিটাই সিলেক্ট করল। এর মধ্যে অল্প স্বল্প রোম্যান্স, ভয় এবং অল্প মাত্রায় মোটিভেশনাল তথ্যও পাওয়া যাবে। জায়ান হরর মুভিটাই সিলেক্ট করল। 3টা টিকিট কেটে সে তৃষাম আর পূর্বাশাকে নিয়ে গেল সিনেমা দেখার জন্য বরাদ্দকৃত কক্ষ। সাথে আবার পপকর্ন আর পানীয়ও নিয়েছে 3 জনের জন্য। সিনেমা হলের সিটে বসল জায়ান, তৃষাম আর পূর্বাশা। দুই পাশের 2 সিটে বসেছে জায়ান আর তৃষাম আর মধ্যখানে পূর্বাশা। মেয়েটা বড় বড় চোখে পর্যবেক্ষণ করছে চারদিকে। এর আগে তার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয়নি কখনো। 2-4টা যা ছবি দেখেছে তা নিজের ঘরে টিভি, মোবাইল কিংবা ল্যাপটপেই দেখেছে। তবে শুনেছিল সিনেমা হলে নাকি মানুষ হয় অনেক। কিন্তু এখানে মানুষ নেই তেমন। তারা এবং আর 2-4 জন ছাড়া সিনেমা হল পুরো ফাঁকা। আশেপাশে দেখতে দেখতেই হঠাৎ একটা ভুতুড়ে আওয়াজ এসে পৌঁছালো পূর্বাশার কর্ণে। কেঁপে উঠল মেয়েটা, তড়িৎ গতিতে ফিরে তাকালো সম্মুখের দিকে। স্ক্রিনে ভেসে উঠল আধো আধো ভয়ঙ্কর একটা মুখ। কলিজাটা কেঁপে উঠল পূর্বাশার। ভয়ে জোরসর হয়ে পড়ল মেয়েটা, হৃদস্পন্দনও বেড়ে গেছে অনেকটা। চোখ মুখ খিচে হাত বাড়িয়ে খামচে ধরল নিজ সিটের হাতলটা। তবে ওটা হাতল ছিল না, ছিল জায়ানের হাত। কেঁপে উঠল জায়ান। কোনো নারীর প্রথম স্পর্শ তার শরীরে, তাও যদি হয় প্রিয় নারীর। হৃদস্পন্দন বেড়ে গেল ছেলেটার। সুখকর অনুভূতিরা যেন ঘিরে ধরল তাকে। তবে এই সুখকর অনুভূতি খুব একটা দীর্ঘস্থায়ী হল না। পূর্বাশার আরও জোরে খামচে ধরল জায়ানের হাতটা। নখগুলো গেঁথে গেল ছেলেটার হাতে। জ্বলে উঠল জায়ানের হাতের পিষ্ঠ। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল ব্যথাটা। কিঞ্চিত সময় অতিবাহিত হল। হুট করেই স্ক্রিনে ভেসে উঠল বিদঘুটে ভয়ঙ্কর চেহারাধারী এক নারী। চোখ বড় বড় হয়ে গেল পূর্বাশার। অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটার। জোরে চিৎকার করে দাঁড়িয়ে গেল সে, বলল, এ সিনেমা আমি দেখব না। আমি হোস্টেলে যাব।